ভাবুন তো, গত ১০০ বছর ধরে আমরা জিনিসপত্র তৈরির শিল্পটাকে প্রায় নিখুঁত করে তুলেছি। আমরা লক্ষ লক্ষ একই রকম পণ্য তৈরি করতে পারি, যেখানে কোনো ভুল নেই। এটা মানব ইতিহাসের এক দারুণ অর্জন, তাই না? কিন্তু কি হবে যদি সেই নিখুঁত কারখানাটা কেবল বর্জ্যই তৈরি করে, ১০০ ভাগ বর্জ্য? আমাদের এই সময়ের সবচেয়ে বড় অপচয় কি জানেন? কোনো ভাঙা যন্ত্র বা নষ্ট কাঁচামাল নয়। সবচেয়ে বড় অপচয় হল মানুষের জীবনের সেই মূল্যবান বছরগুলো, যা এমন একটা পণ্য বানাতে চলে যায় যা আসলে কখনোই বানানো উচিত ছিল না। তো আমরা আমাদের এই যাত্রার একেবারে শেষে এসে পৌঁছেছি। কিন্তু শেষ চ্যালেঞ্জটাই বোধহয় সবচেয়ে কঠিন। আমরা কিভাবে উদ্ভাবনকে একটা স্থায়ী প্রক্রিয়ায় পরিণত করব? এই শেষ পর্বে আমরা ঠিক এটাই শিখব। কিভাবে একটা ইনোভেশন ফ্যাক্টরি বা উদ্ভাবনী কারখানা তৈরি করা যায়, আর মানুষের অমূল্য সম্ভাবনাকে নষ্ট হওয়া থেকে বাঁচানো যায়। একটা উদ্ভাবনকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে কোম্পানিগুলোকে একটা জিনিসের জীবনের 4টা আলাদা পর্যায়, মানে একদম শুরু থেকে বেড়ে ওঠা, তারপর পরিপক্ক হওয়া আর শেষে পতন, এই সবগুলোকে একসাথে ম্যানেজ করতে শিখতে হবে। দেখুন, বেশিরভাগ বড় কোম্পানি কিন্তু শুধু পূর্ণবয়স্ক গাছ বা ম্যাচিওর্ড প্রোডাক্টের যত্ন নিতেই ওস্তাদ। কিন্তু যখনই একটা নতুন বীজ বা আইডিয়া আসে, কর্পোরেট আমলাতন্ত্র না জেনেই সেটাকে পিষে ফেলে। কেন? কারণ তারা একটা নতুন ধারণাকেও একটা পরিপক্ক পণ্যের চোখেই দেখে, আর শুরুতেই লাভের আশা করে বসে থাকে। তাহলে এর সমাধানটা কি? সমাধান হলো একটা অ্যাম্বিডেক্সট্রাস অর্গানাইজেশন বা উভয় দক্ষ সংস্থা হয়ে ওঠা। মানে টিকে থাকতে হলে একটা কোম্পানিকে একদিকে তার পুরনো সফল ব্যবসাগুলোকে রক্ষা করতে হবে, আবার একই সাথে নতুন পরীক্ষামূলক আইডিয়াগুলোর জন্য একটা নার্সারির মতো নিরাপদ জায়গাও তৈরি করতে হবে। কিন্তু প্রশ্ন হল, একটা বিশাল সংস্থা কিভাবে নতুন আইডিয়াগুলোকে পিষে না ফেলে পরীক্ষা করার সুযোগ দেবে? এর জন্য দরকার একটা নিরাপদ জায়গা, একটা সেফ জোন, যেখানে টিমগুলো পুরো কোম্পানিকে কোনো বিপদে না ফেলে আসল কাস্টমারদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে। একটা সত্যি ঘটনা বলি, একটা বিশাল কোম্পানিতে তাদের লিগ্যাল টিম ব্র্যান্ডের ক্ষতি হতে পারে এই ভয় প্রায় প্রত্যেকটা নতুন পরীক্ষা আটকে দিচ্ছিল। তো এর সমাধান হিসেবেই তৈরি করা হয়েছিল একটা ইনোভেশন স্যান্ডবক্স, একটা সুরক্ষিত খেলার মাঠ, যেখানে নিশ্চিন্তে পরীক্ষা চালানো যায়। আর এই স্যান্ডবক্সের নিয়মগুলো কিন্তু ছিল খুবই সহজ এবং পরিষ্কার। এখানে অনুমতির জন্য অপেক্ষা করতে হয় না, বরং স্বাধীনতার জন্য কিছু সীমানা ঠিক করে দেওয়া হয়। এই দেওয়ালের ভেতরে একটা টিম যতবার খুশি ব্যর্থ হতে পারে, যতক্ষণ না তারা পুরো বাড়িটাই পুড়িয়ে দিচ্ছে। উদ্ভাবনকে যদি সত্যিই টেকসই করতে হয়, তাহলে আমাদের উদ্যোক্তা হওয়াটাকে শুধু একটা ব্যক্তিগত গুণ হিসেবে দেখলে চলবে না। এটাকে একটা প্রফেশনাল ডিসিপ্লিন হিসেবে দেখতে হবে, যার জন্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। সাধারণত কি হয়, যে মানুষটা একটা দারুণ প্রোডাক্ট আবিষ্কার করে, তাকেই বাধ্য করা হয় সেটার ম্যানেজার হতে, সেটাকে বড় করার দায়িত্ব নিতে। কিন্তু সত্যি বলতে তারা এই কাজটা একদমই পছন্দ করে না। তাদের মন পড়ে থাকে সেই গ্যারেজে, যেখানে তারা নতুন কিছু তৈরি করতে পারে। এর জন্যই দরকার একটা নতুন ক্যারিয়ার পাথ, ইন্টারনাল এন্টারপ্রেনর বা অভ্যন্তরীণ উদ্যোক্তা। এদের কাজটাই হবে কোম্পানির জন্য পরবর্তী বড় জিনিসটা খুঁজে বের করা, বিল্ড, মেজার, লার্ন লুপ চালিয়ে সেটাকে প্রমাণ করা, আর তারপর সেই প্রোডাক্টটা এমন বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া যারা সেটাকে দক্ষতার সাথে বড় করতে ভালোবাসে। এই যে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কথা আমরা বলছি, এটা আসলে একটা আরও গভীর সত্যকে সামনে নিয়ে আসে। আমরা আসলে একটা দ্বিতীয় শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ফোকাসটা এখন কিভাবে তৈরি করব থেকে সরে গিয়ে আদৌ তৈরি করা উচিত কিনা এই প্রশ্নে এসে দাঁড়িয়েছে। ভাবুন, ১০০ বছর আগে ফ্রেডরিক টেইলর আমাদের শিখিয়েছিলেন কিভাবে কয়লা তোলার মতো কাজকে আরও দক্ষ করা যায়। তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দুনিয়া বদলে দিয়েছিল। কিন্তু আজকের দিনে আমাদের সমস্যাটা কয়লা তোলা নিয়ে নয়, আমাদের সমস্যা হল অনিশ্চয়তা। আর ঠিক এই কারণে আজকের যুগে দক্ষতার মানেটাই পুরোপুরি বদলে গেছে। দক্ষতা মানে আর সঠিকভাবে কাজ করা নয়, দক্ষতা মানে হল সঠিক কাজটা করা। আমাদের সেই কঠোর পরিশ্রমের গুণগান গাওয়া বন্ধ করতে হবে, যা দিন শেষে কোনো কাজেই আসে না। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। আমাদের এখনকার যে ফিন্যান্সিয়াল সিস্টেম, সেটা দীর্ঘমেয়াদী উদ্ভাবনের চেয়ে স্বল্পমেয়াদী লাভকেই বেশি গুরুত্ব দেয়। আর এর ফলে কি হয়? বেশিরভাগ সিইও একরকম মিথ্যা বলতে বাধ্য হন। প্রতি ৩ মাসের রিপোর্ট ভালো দেখানোর জন্য, কোম্পানির শেয়ারের দাম ঠিক রাখার জন্য তারা তাদের সবচেয়ে মূল্যবান পরীক্ষা নিরীক্ষাগুলো লুকিয়ে রাখেন, পর্দার আড়ালে সরিয়ে দেন। এর সমাধান হিসেবে এরিক রিসু লং টার্ম স্টক এক্সচেঞ্জ বা LTACর প্রস্তাব করেছেন। এটা এমন একটা স্টক এক্সচেঞ্জ যা সেই সব কোম্পানির জন্য তৈরি যারা শুধু আগামী ৩ মাসের জন্য ভাবে না, বরং আগামী ১০ বছরের জন্য পরিকল্পনা করে।
দেখুন, সত্যি সত্যি লিন হতে হলে একেবারে ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষদের জন্য সফলতার সংজ্ঞাটাই বদলে দিতে হবে। আর সবশেষে যে কথাটা না বললেই নয়, দ্য লিন স্টার্টআপ শুধু একটা বই বা কিছু পদ্ধতি নাম নয়, এটা এখন একটা বিশ্বব্যাপী আন্দোলন, একটা বিশাল কমিউনিটি। ভেবে দেখুন, এর শুরুটা হয়েছিল শুধু একটা ব্লগ পোস্ট থেকে, তারপর এলো বইটা, আর এখন এটা একটা বিশ্বজোড়া আন্দোলন। আমেরিকার সরকার থেকে শুরু করে হেলথ কেয়ার সেক্টর, এমনকি পৃথিবীর সবচেয়ে দরিদ্র অঞ্চলে কাজ করা এনজিওগুলো এটা ব্যবহার করছে। কুয়াশার মধ্যে যারা পথ খুঁজছেন তারা একা নন। তাদের সাহায্য করার জন্য, সত্যি সত্যি গুরুত্বপূর্ণ কিছু তৈরি করার জন্য একটা পুরো কমিউনিটি প্রস্তুত। আমরা কুয়াশার মধ্যে ব্যবস্থাপনা থেকে শুরু করে ইনোভেশন ফ্যাক্টরি পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিয়েছি। আর এই পুরো যাত্রায় আমরা কি শিখলাম যে উদ্যোক্তা হওয়া মানে কোনো জিনিয়াস বা হিরো হওয়া নয়, বরং এটা হলো খুব শান্তভাবে, শৃঙ্খলা মেনে সত্যকে খুঁজে বের করার একটা প্রক্রিয়া। এটা হলো নিজের ভুল স্বীকার করার সাহস রাখা, যাতে শেষ পর্যন্ত সঠিক পথে পৌঁছানো যায়। তো আমাদের এই আলোচনা এখানেই শেষ। বই বন্ধ, কিন্তু আসল কাজটা শুরু হচ্ছে ঠিক এখন। একবার ভাবুন তো, কত দারুণ সব আইডিয়া শুধু চিন্তার অন্ধকারে লুকিয়ে আছে। কত স্বপ্ন নীরবে বছরের পর বছর ধরে পালিশ হচ্ছে, কিন্তু আলোর মুখ দেখছে না। নিজের আইডিয়াটা পরীক্ষা করার আগে জীবনের আর কতটা সময় নষ্ট হতে পারে। দেখুন, লিন স্টার্টআপ আন্দোলনটা শুধু আলোচনা বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না। এর জন্ম হয় অফিসের কোণায়, বাড়ির গ্যারেজে আর মনের গভীরে। আসল কাজ হলো বাইরে গিয়ে কিছু একটা তৈরি করা, একটা পরীক্ষা চালানো আর সেখান থেকে শেখা। আমাদের এই পুরো বিশ্লেষণের শেষে একটাই কথা: ভবিষ্যৎ নিয়ে শুধু অনুমান করলে চলবে না, ভবিষ্যৎ গড়তে হবে।